আসছে বাজেটে ঘাটতি থাকছে ২.৫ লাখ কোটি টাকার বেশি। ঋণ নির্ভরতা অর্থনীতিতে চাপ বাড়াবে আশঙ্কা বিশ্লেষকদের। কর সংক্রান্ত ডজনেরও বেশি পরিবর্তন থাকছে আগামী বাজেটে। কালো টাকা সাদা করার সুযোগ পাবে কোম্পানিও। টিসিবির জন্য ৬,০০০ টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৬০ কোটি টাকা। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আর শুরুতেই থাকছে আসন্ন বাজেটের খবর। প্রায় ১/৩ মতো অর্থ ধার করে আসছে অর্থ বছরের বাজেট বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। টাকার অঙ্কে এই বাজেট ঘাটতির পরিমাণ ২.৫ লাখ কোটি টাকার বেশি, যা জিডিপির ৫% কিছুটা কম। এর বড় অংশ স্থানীয় ব্যাংকগুলো থেকে ঋণ করে মেটানো হবে। বিশ্লেষকরা বলছেন, ঘাটতি মেটাতে ঋণ নির্ভরতা অর্থনীতিতে চাপ বাড়াবে। আসছে অর্থ বছরের জন্য ৭,৯৬,০০০ কোটি টাকার একটি বাজেট তৈরির পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। সেখানে আয়ের লক্ষ্য ৫,৪০,০০০ কোটি টাকার। সে হিসেবে ২,৫৬,০০০ কোটি টাকাই ঘাটতি থেকে যাচ্ছে। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে যা আছে ২,৩৩,৪০০ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, গত ১৫ বছরে বাজেটের আকার বেড়েছে প্রায় ৭ গুণ আর ঘাটতি বেড়েছে প্রায় ৯ গুণ। আসছে বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ১,২০,০০০ কোটি, সঞ্চয়পত্র বিক্রি থেকে ২০,০০০ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার। আর নিট বিদেশি ঋণের লক্ষ্য প্রায় ১,১৬,০০০ কোটি টাকা। বৈদেশিক সহযোগিতা, সাহায্য আমাদের প্রয়োজন আছে। আমরা তো এখনো আমাদের উন্নয়নগুলো নিজের অর্থে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নগুলো করতে পারি না। সেজন্য সেইখানে আপনারা দেখবেন যে আমরা যে লোনগুলো নিচ্ছি, সেই লোনগুলো কি পর্যায়ের লোন, আমরা হার্ড লোন কিন্তু নেবার ব্যাপারে একেবারে নিরুৎসাহিত, আমরা সেটা নিচ্ছিও না। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আয়ের দুর্বলতায় সরকারি ব্যয়ের সক্ষমতা কমছে। তাই জিডিপির অনুপাতে বাজেটের ঋণ ৫% ঘরে থাকলেও পরিশোধের ঝুঁকি বাড়ছে। যে এই ঋণগুলোর টাকাগুলো আমরা যেখানে খাটাই, সেখান থেকে খুব দ্রুত আয় আসার সম্ভাবনার সুযোগ থাকে না। মেগা প্রকল্পগুলো দেখলে পরে এটা পরিষ্কার করে বোঝা যায়। সেহেতু সরকার ক্রমান্বয়ে ঋণের ঝুঁকির মধ্যে যাচ্ছে, দায় দেনার ঝুঁকির মধ্যে যাচ্ছে, এবং আমার হিসাবে এটা ২০২৬ সাল নাগাদ হয়তো আরো বেশি প্রকট হয়ে উঠবে। অর্থাৎ টেকসই ঋণ নীতির যে দরকার বা বৈদেশিক সাহায্য গ্রহণ করার যে নীতি দরকার, সেইটার আমরা কোনো প্রকাশ্য চিহ্ন দেখতে পাচ্ছি না। ঘাটতি পূরণে ঋণ নির্ভরতা কমাতে আগামী অর্থবছরের বাজেট থেকেই রাজস্ব আহরণ এবং ব্যয় ব্যবস্থাপনায় সংস্কার আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরের জন্য বাজেটে আয়কর সংক্রান্ত ডজনেরও বেশি পরিবর্তন আনছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর মধ্যে ব্যক্তি শ্রেণীর আয়করের সর্বোচ্চ হার বাড়ানো, পুঁজিবাজারে গেইন ট্যাক্স আরোপ সহ আয় বৃদ্ধির নানা প্রস্তাব থাকবে। সুযোগ থাকবে কালো টাকা সাদা করার। বাতিল হবে ভৌত অবকাঠামো খাতে কর সুবিধা। অল্প কিছু ক্ষেত্রে কমানো হবে কর হার। রাজস্ব বাড়াতে ব্যক্তি করের সর্বোচ্চ হার ৫% বাড়িয়ে ৩০ করার প্রস্তাব করবে এনবিআর। যুক্ত হবে ২০ লাখ টাকার একটি স্ল্যাব। মধ্যবর্তী দুটি স্ল্যাবে টাকার পরিমাণ বাড়বে ১ লাখ করে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর্পোরেট কর কমতে পারে ২.৫%। তবে উল্টে যাবে তালিকাভুক্ত কোম্পানির করের শর্ত। এতে কর হার ২.৫% বেড়ে যেতে পারে। জুস জাতীয় পণ্য উৎপাদনকারী কোম্পানির টার্নওভার কর বেড়ে হতে পারে ৩%। ৫% বাড়বে সমবায় সমিতির কর্পোরেট কর। শেয়ার বাজারে লেনদেন মুনাফায় কর অব্যাহতি বাতিল হচ্ছে। বছরে ৫০ লাখ টাকার বেশি মুনাফা হলে গেইন ট্যাক্স হবে প্রযোজ্য হারেই, অর্থাৎ ব্যক্তির অন্য আয়ের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি কোম্পানির উদ্যোক্তা পরিচালকের গেইন ট্যাক্স বেড়ে হবে ১৫%। হাইটেক পার্ক, গভীর সমুদ্র বন্দর সহ ১৪ খাতে অব্যাহতি সুবিধা আর নাও বাড়তে পারে। এ মাসেই শেষ হচ্ছে এসব খাতে ১০ বছর ভিত্তিক কর্পোরেট কর ছাড়ের সুবিধা। যে পরিমাণ এখন এনবিআর রাজস্ব আদায় করে করজনিত, তার প্রায় সমপরিমাণ রাজস্ব আদায়ের সুযোগ আছে।
তো এই যে বিপুল পরিমাণ কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার ঘটনা, কর কমপ্লায়েন্সের ভিতরে আনার ক্ষেত্রে উদ্যোগটাগুলো এখনগুলো কিন্তু খুব বড় রকমের উদ্যোগ আমরা দেখছিলাম। আইটি খাতের কর অব্যাহতি সুবিধা 3 বছর বাড়তে পারে, থাকবে 2027 সাল পর্যন্ত। তবে কমবে তালিকাভুক্ত সেবার সংখ্যা। উৎসে কর 10% বাড়তে পারে সরকারি বিশ্ববিদ্যালয় ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ব্যাংকে জমানো টাকার মুনাফায়। তবে ঋণপত্রের মাধ্যমে ও ঠিকাদারি হিসাবে খাদ্যপণ্য সরবরাহে উৎসে কর কমে অর্ধেক হবে। উৎপাদনশীল খাতকে স্বস্তি দিতে কাঁচামাল সরবরাহে উৎসে কর কমবে। সর্বোচ্চ হার কমে 5% হতে পারে, 1% করে কমতে পারে বাকি 2 ক্ষেত্রেও। কোভিডের পরবর্তীকালীন আপনি লক্ষ্য করেছেন যে ব্যবসা কিন্তু প্রসার ঘটেনি, ব্যবসা কিন্তু ইনভেস্টমেন্ট আসেনি। এখন আমাদের আগামীর জন্য দরকার হচ্ছে ইনভেস্টমেন্টস আরও বাড়ানো। এবার বাড়ছে শর্তযুক্ত সেবার সংখ্যা। বিয়ের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া সহ 3 ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণ দেখানো বাধ্যতামূলক হতে পারে। সবশেষ 2021-22 অর্থ বছরে কালো টাকার মালিকরা সাধারণ ক্ষমা পান। বাজেটে আবারও ফিরছে এই সুবিধা। এবার সুযোগ পাবে কোম্পানিও। কর হতে পারে 15%। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, প্রতি বছরই বড় অঙ্কের বাজেট দেয়া হয় কিন্তু বাস্তবায়ন পুরোপুরি হয় না, এর কারণ কি বলে আপনি মনে করেন? প্রধান কারণটাই হচ্ছে রাজস্বের ব্যর্থতা, যেটা নিয়ে আলোচনা হয়েছে আপনাদের একটু আগেও। রাজস্ব যেহেতু বিশাল ঘাটতি হয়ে যায় প্রতি বছর, প্রায় 40 থেকে 50,000 কোটি 60,000 কোটি টাকা পর্যন্ত, সেই ঘাটতিটার জন্য তখন অটোমেটিক্যালি বাংলাদেশ যেটা হচ্ছে ফাইন্যান্স ডিভিশন, সেখানে তারা ব্যয় হ্রাস করে। তারা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু টাকা সেখান থেকে হ্রাস করে দেয় এবং সেটাকে বিশেষ করে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানেও অনেক কাটছাট করে ফেলে। এবং সেটার কারণেই আমাদের মানে প্রকৃতপক্ষে ব্যয় করা সম্ভব হয় না, সরকারের সামর্থ্যের বাইরে চলে যায় বাজেটগুলি। তো সেই জন্য সরকারের দুটো অপশন আছে। একটা হচ্ছে যে সবচেয়ে ভালো অপশন হচ্ছে যে রাজস্ব বাড়ানো এবং সেখানে সংস্কার কার্যক্রমে হাত দেওয়া। আর দ্বিতীয় অপশন হচ্ছে বাস্তবসম্মতভাবে বাজেট তৈরি করা, অর্থাৎ অতি উচ্চাভিলাষী রাজস্বের লক্ষ্যমাত্রা না ধরে যেটা সঙ্গতিপূর্ণ বর্তমান প্রশাসনের সাথে যেটা যায়, সেইভাবেই বাজেট টার্গেট বা রাজস্বের লক্ষ্যটাকে নির্ধারণ করা। সে হলে বাজেটের আকারটা ছোট হয়ে যাবে কিন্তু বাস্তবায়নটা হয়তো সঠিক হবে। আমরা দেখছি যে এবারও ঘাটতি মেটাতে ঋণ নির্ভরতা আরো বাড়ছে, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ঋণ নির্ভরতা তো আমাদের বাড়বে, সেটা কিছুটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমাদের দুটো জায়গায় ভয়ানক বড় দুর্বলতা আছে। একটা দুর্বলতা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে এই খাত, মানে ব্যাংকিং খাত, যেখান থেকে সরকার ঋণ নেয়, সেই জায়গাটায় প্রচন্ড দুর্বল একটা অবস্থানে আমরা আছি এবং ব্যাংকগুলোর আর্থিক সামর্থ্য নাই সরকারকে এই লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার মতো। তো সেইখানে একটা বিশাল ধাক্কা খাচ্ছে বাংলাদেশ সরকার, এবং ফলে ঋণের উপর যে সুদ, সরকার যে সুদ দেয়, সেটা সাধারণত ছিল 5-6%, 7%, এটা এখন বেড়ে 13% হয়ে গেছে। আগামীতে হয়তো আরো বাড়বে, কারণ সরকারকে বড় আকারের ঋণ এই জুন মাসে নিতে হবে এই ট্রেজারি বিল ইস্যু করে। কাজে সেটা একটা বড় সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমরা এখনো সেই সনাতনী আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ডিপেন্ডেন্সিতেই রয়ে গেছি। সেখান থেকে আমরা ঋণ নিচ্ছি, বৈদেশিক সাহায্য নিচ্ছি, সেই সাহায্যটা কিন্তু একটা পরিমাণগতভাবে সীমিত। সেটা আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে বাজেট সাপোর্ট বাড়িয়ে, সরকার সেটাকে বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু খুব বেশি যে সফল হয়েছে তা নয়। এখন পর্যন্ত আমরা 10-11 বিলিয়নের বেশি পাচ্ছি না মোটামুটি ভাবে বলতে গেলে। তো এইখানে আর একটু জোর দিতে হবে। বিভিন্ন সোর্স, নন গভর্নমেন্ট, মাল্টিপল নন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা ADB ছাড়া বাইরের অন্যান্য প্রতিষ্ঠান থেকে কিভাবে আমরা বন্ড ইস্যু করে পেতে পারি, সভরেন বন্ড ইস্যু করে, সেগুলো আমাকে ভাবতে হবে। কারণ আমরা একটা মধ্যমায়ের দেশে যাচ্ছি, আমাদের ঋণের সরবরাহ সোর্স গুলোকেও বাড়াতে হবে। সনাতনী সোর্সের উপর ডিপেন্ড করে বেশি দিন চলা যাবে না। আমরা দেখছি যে ব্যক্তির পাশাপাশি এবার কোম্পানিগুলো কালো টাকা সাদা করার সুযোগ পাবে, এক্ষেত্রে আপনার মতামত কি? আমি মনে করি যে কালো টাকা সাদা করার সুযোগটা থাকাই উচিত নয়, ব্যক্তির ক্ষেত্রেও নয়, কোম্পানির ক্ষেত্রেও নয়। তবে কোম্পানির ক্ষেত্রে একটা বিশেষ কারণ আছে এই বছর, সেটা হচ্ছে যে মানে NBR একটা সিদ্ধান্ত নিয়েছে যে কোম্পানিগুলো যে হিসাব দেবে,
সেই হিসাবটা এখন একটাই হিসাব হতে হবে। আগে মাল্টিপল হিসাব দিত, একটা হিসাব দিত ব্যাংকের জন্য, একটা হিসাব দিত রাজস্ব কর্মকর্তাদের জন্য। তো এখন দুটোকে একীভূত করা হচ্ছে, এবং দুটো একীভূত করার সময় সমস্যা হচ্ছে যে আগে তো দুটো আলাদা ছিল, এখন একীভূত কিভাবে হবে? তাহলে কিছু ইলিগাল ইনকাম হয়ে যাচ্ছে, সেই ইলিগাল ইনকাম গুলোকে কর দিয়ে সেটাকে সাদা করে নেওয়ার সুযোগটা দেওয়া হচ্ছে। সেটা ঠিক আছে, আমি মনে করি যে এই সুযোগটা একবারের জন্য দিতে হবে। কিন্তু বাইরের থেকে টাকা এনে, দেশের বাইরে থেকে টাকা এনে সাদা করার যদি কর্পোরেট প্রচেষ্টা হয়, সেটা কাম্য নয়, এবং ব্যক্তি খাতেও এই ধরনের সুযোগ আর থাকা উচিত নয়। হাসান এইচ মনসুর, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। খাদ্য নিরাপত্তায় কৃষিতে ভরসা বাড়লেও বাজেটে এ খাতে বরাদ্দ তেমন একটা বাড়ানো হয় না। চলতি অর্থ বছর কৃষি খাতে বরাদ্দ মাত্র 5.74%। বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটের কমপক্ষে 10% কৃষি খাতে বরাদ্দ রাখা উচিত। দেশে প্রতি বছর কমছে কৃষি জমি, শিল্প কারখানা নির্মাণ সহ নানা কাজে ব্যবহার হচ্ছে আবাদি জমি। পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে কৃষিখাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। চলতি অর্থ বছরের বাজেটে কৃষিখাতের বরাদ্দ ছিল মাত্র 5.74%, যা দেশের অর্থনীতিতে এ খাতের প্রত্যক্ষ অবদানের চেয়ে অর্ধেকেরও কম। 2013-14 সালের বাজেটে কৃষিখাতে বরাদ্দ ছিল 11%। গত এক যুগে বাজেটে পরিধি বাড়লেও কৃষিতে বরাদ্দ অর্ধেকে নেমেছে। সামগ্রিক বিবেচনায় কৃষিতে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। করোনার পর থেকে বিভিন্ন সারের দাম, যেগুলো আমরা আমদানি করি, সেগুলোর দাম বেড়েছে। দাম বাড়ার সত্ত্বেও আমরা সারের অন্যান্য যে সকল ভর্তুকি কৃষিতে যে আমাদের বরাদ্দ, সেটা কমানো হয়নি। বাজেট আসতেছে, এই বাজেটেও কৃষি যথাযথ গুরুত্ব পাবে। বিশ্লেষকরা বলছেন, কৃষিখাতে পর্যাপ্ত বরাদ্দ ও ভর্তুকি নিশ্চিত করতে না পারলে দেশের খাদ্য আমদানি নির্ভরতা ক্রমেই বাড়বে। বাজেটে তাই কৃষিখাতের বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গবেষণায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। আধুনিক চাষাবাদে আরও বেশি করে মনোনিবেশ করতে হবে, এবং সেটা যদি করতে হয় তাহলে কৃষিতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু প্রকৃত অর্থে তো বিনিয়োগ বাড়ছে না। তো এমন পরিস্থিতিতে কমপক্ষে যে হারে আমাদের মোট বাজেট বৃদ্ধি পায়, অন্তত সেই হারে কৃষি বাজেট বাড়িয়ে নেওয়া উচিত। অর্থনীতিবিদরা বলছেন, কৃষির উৎপাদন বাড়াতে কৃষকদের সহজে ঋণ দেওয়া ও উন্নত প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। তাই বাজেটে কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিসিবির জন্য ৬,০০০ টন মসুর ডাল কিনবে সরকার, এতে খরচ হবে ৬০,৪৭,০০,০০০ টাকা। বগুড়ার রায় অ্যাগ্রো ফুড থেকে ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী AH মাহমুদ আলী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভিন জানান, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার, মরক্কো ও সৌদি আরব থেকে ১ লাখ টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা। নারায়ণগঞ্জের ২৫০০ জাপানি অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত বিনিয়োগ করেছে দেশি বিদেশি ৮টি প্রতিষ্ঠান, যার ৪টি জাপানের। কারখানা নির্মাণে আরও অনেক বিদেশি প্রতিষ্ঠান আলোচনা করছে বলে জানিয়েছে জাপানি অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াসি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ সুমিমোতো কর্পোরেশন ব্র্যাকের মাঝে কৌশলগত সামাজিক সহযোগিতা নিয়ে এক MOU চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানান। তারও কাওয়াসি বলেন, ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে বিনিয়োগকারীরা এই অর্থনৈতিক অঞ্চলে বেশ আগ্রহ দেখাচ্ছে। এ সময় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, নারায়ণগঞ্জের ২৫০০-এ অন্তত $1 বিলিয়ন বিনিয়োগ হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই অর্থনৈতিক অঞ্চলের জন্য দক্ষ কর্মী প্রশিক্ষণ দেবে ব্র্যাক। দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে চূড়ান্ত লাইসেন্স পেয়েছে নগদ। আইনে বিশেষ ছাড় দিয়ে নগদ ডিজিটাল ব্যাংক PLC-কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে দেশে ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬২টি। প্রতিষ্ঠানটিকে চূড়ান্ত লাইসেন্স দিয়ে বাংলাদেশ ব্যাংকের
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়। তবে কবে নাগাদ ব্যাংকিং সেবা চালু হবে সেই বিষয়ে নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। নগদ টাকার ব্যবহার কমিয়ে নগদ টাকাবিহীন লেনদেন জনপ্রিয় করতে ডিজিটাল ব্যাংক চালুর সিদ্ধান্ত নেয় সরকার। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে বাংলাদেশ ব্যাংক আবেদন গ্রহণ শুরু করে গত বছরের জুন থেকে। এর আগে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রকাশ করে। এই লাইসেন্স নিতে 52টি আবেদন করে বিভিন্ন প্রতিষ্ঠান, তবে মাত্র 2টি প্রতিষ্ঠানকে আগ্রহপত্র দেয়া হয়। শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। প্রধান সূচক DSE-X বেড়েছে 11 পয়েন্ট, লেনদেন হয় 593 কোটি টাকা। এ সময় দর বেড়েছে 45 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 29 পয়েন্ট। মঙ্গলবার দিনের শুরুতে ইতিবাচক ঢাকায় স্টকের সূচক। লেনদেনের প্রথম 5 মিনিটে প্রধান সূচক বাড়ে 24 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে DSE-X সূচক বেড়েছে 11.89 পয়েন্ট, অবস্থান করছে 5247 পয়েন্টে। ডিএসসিতে লেনদেন হয় 593 কোটি 3 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 201 কোটি টাকা। হাত বদলে অংশ নেয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 45 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 181টির, কমেছে 147টির এবং অপরিবর্তিত রয়েছে 69টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম মেঘনা পেট্রোলিয়াম, দ্বিতীয় স্ট্যান্ডার্ড ব্যাংক এবং তৃতীয় অবস্থানে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম HR টেক্সটাইল, দ্বিতীয় এমারেল্ড অয়েল এবং তৃতীয় অবস্থানে ফরচুন শুজ। অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 29.45 পয়েন্ট। লেনদেন হয় 93 কোটি 75 লাখ টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 117 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 158 টাকা 61 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 135 টাকা 4 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়েলের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 31 টাকা 59 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 32 টাকা 26 পয়সায়। দর বেড়েছে কুইতি দিনারের, বিনিময় হচ্ছে 386 টাকা 63 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 25 টাকা 26 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।